তাহলে আমরা আগের দিন আলোচনা করছিলাম যে ইকুয়েশন কিভাবে বানাতে হয় মাত্রার সাহায্যে, তাই না? এটা আমাদের আজকে আমরা কি আলোচনা করবো ত্রুটি নিয়ে। কিন্তু তার আগে আগের দিন যেগুলো পড়লাম সেগুলো সত্যি সত্যি আমরা বুঝতে পেরেছি কিনা তার জন্য এক দুটো তো আমাদেরকে প্রবলেম দেখতে হয়। তো তার জন্য দেখছি, যেমন আমাকে একটা কোয়েশ্চেন বললো, স্যার ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই কোয়েশ্চেনটা যদি আমি এখন মাত্রাগতভাবে প্রুভ করতে চাই যে ই এম আর সি এর মধ্যে সম্পর্ক কী, ই এম আর সি এর মধ্যে সম্পর্ক কী, তাহলে সবসময় স্যার আমরা এভাবেই কেন ধরবো, এম টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার ওয়াই, ই টু ইকুয়াল টু, আমরা তো এইভাবেও ধরতে পারি এম ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার ওয়াই। হ্যাঁ, ধরে নাও, অসুবিধা নাই, ধরো, ধরতে কোনো ক্ষতি নাই, ধরা শেখো। তাহলে এবার মাত্রাগুলো বসাও। আমরা ধরলাম ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই ফর্মুলাটা এইভাবে সম্পর্কযুক্ত ধরলাম। তাহলে মাত্রাগুলো বসাতে হবে আমাদেরকে, তাই তো আমরা আগের দিন বলেছিলাম। তাহলে মাত্রাগুলো এবার বসাবো। তাহলে আমরা এম ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর সি টু দি পাওয়ার ওয়াই চুজ করলাম। ভেরি গুড। তাহলে এম এর মাত্রা কি হয়? ভরের মাত্রা তো এমই হয়। ই হচ্ছে এনার্জি, তাহলে এনার্জির মাত্রা কত? তো এনার্জির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার কি হচ্ছে এক্স। সি টু দি পাওয়ার কী হবে? ওয়াই। সি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই। ভেরি গুড। এবার তুমি দেখো এমগুলো এক জায়গায় লেখো, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এলগুলো এক জায়গায় লেখো, তাহলে এল স্কোয়ার আছে, তাই না? এল স্কোয়ার আছে এখানে, আর এটা হচ্ছে এক্স, তার মানে এল টু দি পাওয়ার টু এক্স হবে। আর এটা কত হবে? টি টু দি পাওয়ার দেখো প্লাস ওয়াই, কেন এখানে ওয়াই আছে যে, এই যে এই ওয়াইটা ঢুকে যাবে এখানে, ইন্টু টি টু দি পাওয়ার দেখো মাইনাস টু এক্স মাইনাস ওয়াই। আর এটা সমানে আমি কি লিখতে পারবো? এম এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো, নিশ্চয়ই লেখা যায়। তা তুমি যদি হিসাব করো তাহলে এক্স ইকুয়াল টু দেখো ওয়ান প্রথমেই, কেন এম এক্স এম ওয়ান, তাই না? আর এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয়ে যায় তাহলে হিসাব মতো আমার কি লিখতে পারবো? মাইনাস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? জিরো, কেন টিকে যদি তুলনা করো, তার মানে এক্সের মান যদি বসাও তাহলে মাইনাস টু মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? জিরো, তার মানে ওয়াই ইকুয়াল টু কত? টু। তাহলে এই তো ইকুয়েশন ছিল না? তাহলে এম ইকুয়াল টু কত হলো? ই টু দি পাওয়ার এক্স, এক্সের ভ্যালু কত? ওয়ান। আচ্ছা ওয়াইয়ের ভ্যালু দেখি তো, আচ্ছা ওয়াইয়ের ভ্যালু মাইনাস টু, সরি ওয়াইয়ের ভ্যালু দেখো মাইনাস টু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স লিখেছিলাম, এক্সের ভ্যালু কত? ওয়ান। আর সি টু দি পাওয়ার ওয়াই, ওয়াইয়ের ভ্যালু মাইনাস টু, তার মানে কি দাঁড়ায়? ই বাই সি স্কোয়ার মানে হচ্ছে এম। তাহলে অতএব ই সমান কি হলো? এম সি স্কোয়ার। কে কোয়েশ্চেনটা করেছিলিস অ্যান্সার পেলি বাবা? দেখো তাহলে আমি যে কোনো ইচ্ছা ধরতে পারি, তাই না? কোনো সমস্যা নাই আমার। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে, আশা করি কোনো ডাউট নেই। মিটিয়ে দিচ্ছি বাবু, দেখে নেবে চটপট, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যদি একটা জটিল করি, জটিল মানে কি? যদি আমরা একটা সান্দ্রতার রিলেশন বার করি, আমরা আগের দিন পেন্ডুলাম করেছিলাম, স্টোকস থিওরেম করেছিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যদি একটা সিম্পল ওয়েতে করি কোয়েশ্চেন, না তো সরু প্রবাহী নলের মধ্য দিয়ে কোনো তরলের প্রবাহের হার, একটা ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়াল টু কে ইন্টু পি আর টু দি পাওয়ার ফোর ভি এল, এটা হচ্ছে ফর্মুলা। যেখানে বলে দিচ্ছি পি হচ্ছে চাপ, তাহলে পি এর মাত্রা কত হবে? এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। নিশ্চয় সবাই জানো পি হচ্ছে চাপ, তাই না? আচ্ছা আর হচ্ছে কি? আর হচ্ছে রেডিয়াস, আর হচ্ছে রেডিয়াস, তাহলে এর মাত্রা হচ্ছে এল। ভি হচ্ছে একক সময়ে প্রবাহিত তরলের আয়তন, ভি হচ্ছে একক সময়ে প্রবাহিত তরলের আয়তন, তার মানে এটা বলতে পারি আমি আয়তন বাই সময়, তার মানে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আয়তন বাই সময়, তাহলে এটাই দাঁড়ায়। এবং এল মানে কি হচ্ছে? দৈর্ঘ্য, তার মানে এল মানে হচ্ছে লেন্থ এল, ঠিক আছে? এবার এটা সলিউশন তোমরা করবে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা চিরাচরিত ধরে নিই ইটা সমান, আমি ধরে নিচ্ছি পি টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার এল, এই সরি ভি টু দি পাওয়ার জেড আর এল টু দি পাওয়ার এ ধরে নিলাম, এক্স ওয়াই জেড। মাত্রাগুলো বসাবো। এবার এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে মাত্রা বসিয়ে দিলাম এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর পি এর মাত্রা বসালাম এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার এক্স। আর এর মাত্রা তো এল টু দি পাওয়ার ওয়াই। ভি এর মাত্রা হচ্ছে কি? তাহলে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার জেড, এবং এল এর মাত্রা হচ্ছে এ। তার মানে সবগুলোকে যোগ করো, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড প্লাস এ, বাবা রে বাবা, টি টু দি পাওয়ার কত হচ্ছে? মাইনাস টু এক্স
আর মাইনাস জেড, এটা সমান দাঁড়াচ্ছে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। এবার দেখো x টু দি পাওয়ার প্রথমেই তুমি লিখতে পারো 1, তাহলে x টু দি পাওয়ার 1 বেরিয়ে গেল, তাই না? তাহলে x টু দি পাওয়ার 1 বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো কি হচ্ছে না, তো -x প্লাস y প্লাস 3z প্লাস a সমান কত লিখতে পারবে? -1। এবং -2x মাইনাস জেড সমান কি লিখতে পারবে তুমি? -2x মাইনাস জেড সমান হচ্ছে -1, তার মানে 2x প্লাস জেড সমান 1। তাহলে এই সমীকরণগুলো সলভ করে তুমি এক্স ওয়াই জেড আর এর মানগুলো বসাবে, মানগুলো বাড়িতে সব ক্যালকুলেট করবে। ঠিক আছে, এখন আর করে দিচ্ছি না, তোমরা নিশ্চয়ই এবার পারবে ক্যালকুলেট করতে, না পারলে আমাকে বলবে। এবং দেখবে তুমি কি কি বেরোচ্ছে না, তো দেখবে এক্স এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে 4, জেড এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে -1 এবং এর ভ্যালু বেরোচ্ছে -1, এইটা বেরোবে তোমার। ঠিক আছে, সবারকে ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে আশা করি, ডাউট হলে পরে বলবে। ক্লিয়ার হয়েছে? বলবে। স্যার ওখানে ভিটা কি? ভি হচ্ছে একক সময়ে প্রবাহিত আয়তন, একক সময়ে প্রবাহিত বা একক সময়ে আয়তন, সিম্পলি লিখে রাখো একক সময়ে আয়তন। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা মোটামুটি এই জায়গাটা বুঝতে পারলাম। ঠিক আছে, নেক্সট আমাদের আজকে আলোচনা করার কথা হচ্ছে ত্রুটি। দেখো ত্রুটি খুব ছোট জায়গা, আমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু আমি একটু ডিটেল পড়াবো। ঠিক আছে, একটু ডিটেল পড়াচ্ছি এই কারণেই, কারণ আমাদের অনেক জায়গায় ত্রুটিটা কাজে লাগে। ঠিক আছে, আর বাকি যে আমাদের ভার্নিয়ার বা স্লাইড ক্যালিপার্স আছে সেগুলো আমি যখন প্র্যাকটিক্যাল করাবো, আমি ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল করিয়ে দিই, তো যখন প্র্যাকটিক্যাল করাবো তখন তোমাদের ওগুলো আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, সো তোমাদের কোনো দেখবে সমস্যা হবে না। ঠিক আছে, ওই জায়গাটা যেহেতু আমাদের বইয়ের মধ্যেই আছে। ঠিক আছে, তো চলো দেখি তাহলে আমরা আলোচনা করবো এবার এরর্স বা ত্রুটি। আমাদের সিলেবাসে ত্রুটি পার্টটা খুব কম দেওয়া আছে, হ্যাঁ খুব অল্প পরিমাণ আছে, তবে আমি একটু ডিটেল আলোচনা করেছি এখানে ত্রুটি নিয়ে। ঠিক আছে, তো ত্রুটি কাকে বলে? দেখো আমরা দৈনন্দিন জীবনে অনেকে আমরা কী করি, ভুল ত্রুটি করে ফেলি না, এই তোকে ভুল করে এই কথাটা বলে ফেলেছি, আমার একটু ক্ষমা করে দিস, তাহলে এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ত্রুটি। ঠিক আছে, তাহলে কী বলছে, দ্য রেজাল্ট অফ এভরি মেজারমেন্ট, তুমি যে সমস্ত মাপগুলো নেবে, কি মাপবে, ধরো এখান থেকে এ থেকে বি পয়েন্টে যাবে তুমি, তার জন্য একটা মাপ নেবে। এইখানে কি হচ্ছে, যদি মেজারিং ইনস্ট্রুমেন্ট কি দিয়ে মাপছো, ধরো তুমি স্কেল দিয়ে মাপছো, স্কেল, তাহলে এই যে তুমি মেজার করছো এখান থেকে এতদূর পর্যন্ত, এর মধ্যে কিছু অনিশ্চয়তা থাকে, আনসার্টেনটি। কেমন, তোমার ধরো এটার অ্যাকচুয়াল মাপ হচ্ছে 5 মিটার, তোমার এলো 5.01 মিটার, তাহলে অ্যাকচুয়ালের সঙ্গে যে সামান্য পরিমাণ ডিফার করলো, বা কখনো আসতে পারে কত 4.99 মিটার, তাই না? তাহলে এই যে আমার অ্যাকচুয়ালের সঙ্গে কিছুটা পরিমাণ আনসার্টেনটি এলো, আমার কতটা পরিমাণ ভুল হলো বা কি হলো, এই যে এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি এরর বা ত্রুটি। তার মানে আমি যা মাপতে যাব, হয় বেশি বা না হয় কম, কিছু একটা মেপে দেব। এই যে কিছু একটা মেপে দিলাম আমি, সেটা অ্যাকচুয়ালের থেকে কতটা পার্থক্য, সেটাকে বলবো আমরা এরর। যেমন এখানে ত্রুটি কত হচ্ছে 0.01 মিটার, তাই না? কেন, তুমি 5 মিটার মাপতে গিয়ে 5.01 মিটার মেপে নিয়েছো, সেজন্য এখানে হচ্ছে ত্রুটি 5.01 মিটার। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এই ত্রুটিগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, ঠিক আছে, ত্রুটিগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। যেমন ধরো প্রথমে যদি দেখি সিস্টেমেটিক এরর্স। সিস্টেমেটিক এরর্স মানে দেখো এখানে সিস্টেম ঢুকে আছে নাকি, সিস্টেমেটিক এররে কি ঢুকে আছে, সিস্টেম ঢুকে আছে। তাহলে সিস্টেমেটিক এরর্স আর দোজ এরর্স, এগুলো হচ্ছে সেই রকম এরর্স দ্যাট টেন্ড টু বি ইন ওয়ান ডিরেকশন, আইদার পজিটিভ অর নেগেটিভ, মানে ইউনিডিরেকশনাল হবে, এগুলো হবে ইউনিডিরেকশনাল। যেমন ধরো তুমি ধরতে পারো ইনস্ট্রুমেন্ট, তুমি একটা ইনস্ট্রুমেন্ট মাপছো, তুমি কোনো একটা দৈর্ঘ্য মাপছো ইনস্ট্রুমেন্টে দিয়ে, তাহলে এই যে দৈর্ঘ্যটা তুমি মাপছো, হয় তুমি বেশি মাপবে না হয় তুমি কম মাপবে, আইদার তুমি পজিটিভ মাপবে আইদার তুমি নেগেটিভ মাপবে। যেমন ধরো 5 মিটার মাপতে গিয়ে তুমি 5.01 মিটার মাপছো, বা কি মাপছো 4.99 মিটার মাপছো, এইটাকে কি বলবো আমরা, সিস্টেমেটিক এরর। ঠিক আছে, বা ইনস্ট্রুমেন্টাল এরর বলতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিস্টেমেটিক। তাহলে ইনস্ট্রুমেন্টাল এরর্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য এরর্স ডিউ টু ইমপারফেক্ট ডিজাইন। তাহলে ইনস্ট্রুমেন্টাল এরর কি থেকে হয় না, তো ইনস্ট্রুমেন্ট ভুলের জন্য। যেমন ধরো তোমার কাছে একটা স্কেল আছে, মেজারিং স্কেল আছে, সবার বাড়িতে স্কেল আছে নিশ্চয়ই, এরকম বড় বড় দাগ দেওয়া থাকে স্কেল। তাহলে এই স্কেলটা কি হয়েছে তোমার, ধরো তুমি কিছু মাপছো এবং স্কেলটার নিজেরই একটা ভুল আছে বা ত্রুটি আছে, স্কেলের নিজেরই একটা ত্রুটি আছে। তাহলে এই যে স্কেলের নিজস্ব ভুল বা নিজস্ব ত্রুটি, তার জন্য তুমি কোনো কিছু মাপতে গেলে সেটা ভুল হবে। এই স্কেল দিয়ে তুমি যদি এখন 10 মিটার মাপতে যাও, তোমার ভুল তো হবেই। কেন ভুল হবে, কারণ বেটা স্কেল নিজেই তো ভুল, স্কেল নিজেই ভুল, সেই জন্য এখানে কি আসবে, ভুল আসবে।
তাহলে ইমপারফেক্ট ডিজাইন মানে কি, তোমার ডিজাইনগত কোনো ত্রুটি। অথবা যদি ক্যালিব্রেশন, ক্যালিব্রেশন জিনিসটা কি, এখানে যেমন ধরো একটা স্কেলের মধ্যে দুটো দাগকে বলি আমরা কি, মাঝের দূরত্বকে বলি 1 সেন্টিমিটার, দুটো দাগের মাঝে। এবার ধরো এটা যদি অ্যাকচুয়াল দাগ হওয়া উচিত, অর্থাৎ এইখান থেকে এত দূর হলেই সেটা 1 সেন্টিমিটার হবে, ধরো কোনো স্কেল এখান থেকে এত দূর লিখে দিয়েছে, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, এই যে। তাই দেখো এটা অবশ্যই ভুল, ত্রুটি। তাহলে এইটা হচ্ছে ক্যালিব্রেশন, অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট যখন আমাকে কেউ বানিয়ে দেয় তখন সেখানে ক্যালিব্রেটেড থাকে, ক্যালিব্রেটেড ইন দ্য সেন্স যে এইটা মানে হচ্ছে ইন্টারন্যাশনালি ঠিক, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। কিন্তু আমার স্কেলটা বানাতে গিয়ে ক্যালিব্রেশন বা ইমপারফেক্ট ডিজাইন এগুলোর জন্য কিছু ভুল হয়ে যায়। তাহলে এই ভুলের জন্য আমরা যখন যে কোনো জায়গায় কিছু ক্যালকুলেশন করব সেগুলো তো অবশ্যই ভুল আসবে, তাহলে এগুলোকে বলবো আমরা ইনস্ট্রুমেন্টাল এরর। তাহলে সিস্টেমেটিক এররের একটা পয়েন্ট হচ্ছে আমাদের কি, ইনস্ট্রুমেন্টাল এরর। লজিকটা আশা করতে বলতে পেরেছি। তাহলে সিস্টেমেটিক এররের একটা বাংলা টার্ম হচ্ছে পদ্ধতিগত ভুল, ঠিক আছে। তাহলে সিস্টেমেটিক এররের একটা পার্ট হচ্ছে কি, ইনস্ট্রুমেন্টাল এরর। আচ্ছা, ইনপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল টেকনিক অর প্রসিডিওর, তোমাকে মাপতে বলা হয়েছে, যেমন ধরো লম্বন ভুল, আমরা যদি লম্বন ভুল ক্লাস 9-এ পড়েছি অনেকে, লম্বন ভুলটা কি না, তো স্কেলের সঙ্গে কি হবে, তোমার পারপেন্ডিকুলার চোখ রাখতে হবে। তুমি যদি পারপেন্ডিকুলার চোখ না রেখে এরকম তির্যকভাবে দাও, তাহলে কি হবে, একটা ইমপারফেক্ট প্রসিডিওর, তুমি যখন কোনো কিছুকে মাপছো বা মেজার করছো তখন কি হবে, সেখানে ভুল আসাটা অবশ্যম্ভাবী বা ভুল আসবে। তাহলে এই রকম ভুলও আমার সিস্টেমেটিক এররের মধ্যেই পড়ছে। আবার তুমি যদি ক্যাজুয়ালি কোনো কিছু নাও, ধরো তোমাকে এখানে মাপতে বলেছে 5, তুমি বুঝতে পারছো না দাগটা এখানে দুটো দাগ এই মাঝামাঝি জায়গায় আসছে, তুমি বুঝতে পারছো না 5 নেবো না 6 নেবো, তুমি ক্যাজুয়ালি এটাকে 6 নিলে, তাহলেও ভুল চলে এলো, তাই না। তাহলে এই যে আমরা ইন্ডিভিজুয়াল বায়াস, মানে গল্প করতে করতে কোনো ক্যালকুলেশন নিলাম, আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন দেখবো অনেকে গল্প করতে করতে ক্যালকুলেশন করতে হয়, তাই না। তো তখন দেখবো কি, আমরা বিভিন্ন রকমের বন্ধুদের মধ্যে 3-4 জনের গ্রুপে নিয়ে ক্যালকুলেশন করছি যখন, তখন যে এরর চলে আসবে সেটাকে আমরা কি বলবো, পার্সোনাল এরর। তাহলে এগুলো সবই হচ্ছে কি আমার সিস্টেমেটিক এররের মধ্যে পড়ছে। আশা করি এররের এই সিস্টেমেটিক এররের পার্টটা বুঝাতে পেরেছি। কারো কোনো জায়গায় ডাউট হলে আমাকে বলবে, সিস্টেমেটিক এররের কোনো জায়গায় কারো ডাউট হলে পরে আমাকে বলবে। চলো এরপর পড়বো আমরা হচ্ছে র্যান্ডম এরর্স, ঠিক আছে। তো র্যান্ডম এরর কি, ধরো তুমি কোনো একটা জায়গায় ভোল্ট মিটার আছে, তোমরা নিশ্চয়ই জানো ভোল্ট মিটার কি করে, ভোল্টেজ মাপে বা পোটেনশিয়াল ডিফারেন্স পিডি মাপে, তাই না। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মাপে পিডি। এবার পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য তোমার এই জায়গাটায় কি দিয়েছে, ও একটা ডিজিটাল আছে, ধরো এখানে কি আছে 12 লেখা উঠছে। এবার এই 12টা 1 সেকেন্ডের মধ্যে 13 হয়ে যাচ্ছে, আবার 12 হচ্ছে, অর্থাৎ 12-13 12-13 12-13 এরকমভাবে কনস্ট্যান্টলি টগল করছে, 12তে হচ্ছে 13তে হচ্ছে, ও স্টেবল হচ্ছে না। তাহলে এই রকম যে এরর হবে, সেই রকম এররকে বলবো আমরা কি, র্যান্ডম এরর্স। তাহলে র্যান্ডম এরর্স কি বলা হয়েছে দেখো এখানে, দ্য র্যান্ডম এরর্স আর দোজ এরর, এগুলো হচ্ছে সেই রকমের এরর হুইচ অকার ইররেগুলারলি অ্যান্ড হেন্স আর র্যান্ডম উইথ রেসপেক্ট টু সাইন। দেখো এখানে তুই প্লাস মাইনাস কিছু বুঝতে পারছো না, ইররেসপেক্ট অফ সাইন অ্যান্ড সাইজ। দিজ অ্যারাইজ ডিউ টু র্যান্ডম অ্যান্ড আনপ্রেডিক্টেবল ফ্লাকচুয়েশনস। এইটাকে বলা হয় ফ্লাকচুয়েশন, যেটা আমি টগল করা বললাম। টগল কেন টগল করা, কারণ তোমার 12-13 এটাগুলো ফ্লাকচুয়েট করছে, আমি বুঝতে পারছি না আমি 12 নেবো না 13 নেবো, ঠিক আছে। যেমন আনপ্রেডিক্টেবল ফ্লাকচুয়েশনস ইন টেম্পারেচার, ধরো কোনো এক জায়গায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমার কখনো কখনো 10-11 10-11 10-11, এই যে কনস্ট্যান্টলি টগল হচ্ছে 10-11 10-11, ঠিক আছে। যেমন ধরো ভোল্টেজ সাপ্লাইয়ের এক্সাম্পল তো আমি এখনই দিলাম। তাহলে এই রকম ক্ষেত্রে যে এররগুলো পাবো সেগুলো হবে কি আমাদের র্যান্ডম এরর। তাহলে কি হচ্ছে, এখানে ইনস্ট্রুমেন্টের নিজস্ব ভুল, বা কি হতে পারে তুমি তার ভুল লাগিয়েছো। যেমন ধরো কোনো জায়গায় ভোল্টেজ যদি আমার ক্যালকুলেট করতে হবে, ভোল্টেজ মাপতে হয়, তখন আমাকে কি করতে হয়, তারগুলো কানেক্ট করতে হয় না, পজিটিভ মানে তোমার লাইভ তার নিউট্রাল তার। তো এই তারগুলো তুমি যদি ভুলভাল লাগাও বা কোনো জায়গায় যদি লুজ কানেকশন থাকে, তাহলে তোমার এইরকম ঘটনা হতে পারে। তাহলে এই র্যান্ডম এররও তোমার পার্সোনাল বায়াস বা নিজের ক্যাজুয়ালের জন্য বা ভুল বা নিজে তুমি ঠিকঠাক করে যদি প্রসিডিওরে না করো, তাহলেও র্যান্ডম এররগুলো হতে পারে। তবে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আমরা এই র্যান্ডম এররটা দেখি, তোমরা বুঝতেই পারছো, তাই না। টেম্পারেচার মাপতে যাচ্ছ, ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে আমরা কি পাবো, এই র্যান্ডম এররটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবো, যেখানে কনস্ট্যান্টলি টগলিং বা টগল হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি না, তো ধরো তোমার কাছে একটা স্কেল আছে, রুলার স্কেল। তো রুলার স্কেলের এখানে কি হয়, 10টা দাগ থাকে,
10টা দাগ থাকে এবং প্রত্যেকটা দাগকে বলি আমরা কি 1 মিলিমিটার, এবং 10 মিলিমিটার নিয়ে তৈরি হয় 1 সেন্টিমিটার, মানে এখানে 0 থেকে 1 হলে এটা 0 থেকে 1 সেন্টিমিটার। তার মানে এই রুলার স্কেল বা আমাদের যে স্কেল আছে, এই স্কেলটা কি করতে পারে, সবচেয়ে কম 1 মিলিমিটারকে মাপতে পারে বা 0.1 সেন্টিমিটার। তাহলে এই যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট সবচেয়ে কম যতটুকু মাপতে পারে সেটাকে বলা হয় তার লিস্ট কাউন্ট। কোনো একটা সিস্টেম যখন আমরা দেখবে স্লাইড ক্যালিপার পড়াবো, যখন আমরা স্লাইড ক্যালিপার পড়াবো দেখবে স্লাইড ক্যালিপার্স কি করে, ও 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারে, মানে হচ্ছে কত 0.01 সেন্টিমিটার। তাহলে স্লাইড ক্যালিপার্স কি করে 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারে, তাহলে তার লিস্ট কাউন্ট হচ্ছে কত 0.01 সেন্টিমিটার। অর্থাৎ যত ক্ষুদ্র সে মাপতে পারবে সেটা হচ্ছে তার লিস্ট কাউন্ট। তাহলে দেখো দ্য লিস্ট কাউন্ট এরর ইজ দ্য এরর অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেজলিউশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এবার তোমার এই ইনস্ট্রুমেন্টের নিজস্ব ক্যালিব্রেশন হোক বা ইমপারফেক্ট ডিজাইন বা রেজলিউশনের কিছু প্রবলেম থাকলে পরে যে এররটা হবে সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট কাকে বলে আশা করি বুঝলাম, যতটা কম সে মাপতে পারবে তাকে বলবো লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট এরর, এই লিস্ট কাউন্টের জন্য যে এরর হয় তাকে বলবো আমরা কি লিস্ট কাউন্ট এরর। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। র্যান্ডম এরর এবং লিস্ট কাউন্ট এরর নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলবে, সমস্যা আছে কিছু বলবে। চলো এরপর যেটা পড়বো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। বলি স্যার লিস্ট কাউন্ট এররটা তো একটা ইনস্ট্রুমেন্ট এর মধ্যেই পড়ছে। হ্যাঁ ওটা পুরোপুরি ইনস্ট্রুমেন্ট, ওটা পুরোপুরি ইনস্ট্রুমেন্টের উপরই ডিপেন্ড করে। ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়লো না কেন, মানে সিস্টেমেটিক্যালি না ওটা সিস্টেমেটিক্যালি এরর হবে তো, কেন হবে না, তোমার সিস্টেমেটিক্যালি হবে, কিন্তু আমি ওটাকে আলাদাভাবেই লিখেছি লিস্ট কাউন্ট এররের মধ্যে, ঠিক আছে। এবার দেখো এই লিস্ট কাউন্ট এররটাকে তোমার ফ্লাকচুয়েশনেরও ভাবতে পারো। তুমি একটা মেজারমেন্ট নিচ্ছ 5 সেন্টিমিটার, ঠিক আছে, তুমি চোখের দেখা তুমি ঠিক করে বুঝতে পারছো না সেটা 5 হচ্ছে কি 6 হচ্ছে, কেন, কারণ সেটা সিস্টেমেরই নিজস্ব ভুল বা তোমার কনস্ট্যান্টলি ফ্লাকচুয়েশন হচ্ছে। ধরো তুমি যখন স্লাইড ক্যালিপার্স ধরবে তোমার হাত দিয়ে ধরতে হয় তো স্লাইড ক্যালিপার্সকে, এবার হাত তো তোমার নরম, এই নরম হাতের জন্য কি হয় স্লাইড ক্যালিপার্সে অনেক সময় সমস্যা হয়, ঠিকঠাক মাপ নিতে পারি না। যখন স্লাইড ক্যালিপার্সের প্র্যাকটিক্যাল করাবো তখন তুমি দেখবে কতটা প্রবলেম হয় আমাদের প্র্যাকটিক্যাল করতে। তুমি দেখবে তুমি একই মাপ নিচ্ছ, তোমার বন্ধু নিচ্ছে সেই মাপটা, তোমার বন্ধুই সেই মাপটা হয়তো নিচ্ছে 2.05, তুমি হয়তো নিচ্ছ 2.06, দেখবে এরকম এরর হতেই থাকবে, তাই না। তাহলে এই এররগুলো আমাদের হতেই থাকে। সো আমরা এখানে বুঝতে পারবো যে এই প্রবলেমগুলো আমাদের হয়, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা এরপর পড়বো আমরা হচ্ছে অ্যাবসলিউট এরর অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাবসলিউট এরর, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অ্যান্ড দ্য ট্রু ভ্যালু। ট্রু ভ্যালুটা কি, ধরো তুমি কি করলে কোনো একটা কিছু তোমাকে মাপতে দিয়েছে, মেজার করতে দিয়েছে একটা কিছু, ধরো একটা দৈর্ঘ্য তোমাকে মাপতে দিয়েছে, মেজার অফ লেন্থ, তুমি একটা দৈর্ঘ্য মাপতে দিয়েছে, তুমি কি করলে কতগুলো মান পেলে সেটা, ধরো A1 A2 A3 A4 এরকম করে কতগুলো মান পেলে কার দৈর্ঘ্যের, মানে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এরকম করে এরকম করে বিভিন্ন মাপ পেলে। এবার এগুলোর তুমি যদি অ্যাভারেজ নাও, এগুলোর কি করলে তুমি অ্যাভারেজ, অ্যাভারেজ যা পাবে সেটাকে বলবো আমরা ট্রু ভ্যালু। তাই তোমাকে যে ইন্ডিভিজুয়াল মাপগুলো দিল তার যা তুমি অ্যাভারেজ পাবে তাকে বলবো কি আমরা ট্রু ভ্যালু, সেটা হচ্ছে আমাদের সিম্পল ওয়েতে হচ্ছে ট্রু ভ্যালু। ক্লিয়ার হয়েছে, তাহলে এটা হলো ট্রু ভ্যালু। এবার এই ট্রু, হ্যাঁ আরে তোমাকে কিছু একটা দৈর্ঘ্য মাপতে দিয়েছি, এই দৈর্ঘ্যটার একটা মান হলো 4.05, একটা মান হলো 4.04, একটা হলো 4.06, এটা তুমি অ্যাভারেজ করতে পারবে না। অ্যাভারেজ মানে কি গড়, তাহলে এই গড়টাকেই বলবো আমি কি ট্রু ভ্যালু। বুঝতে পেরেছি। এবার এই গড়, এর যা গড় বেরোবে সেটা হচ্ছে ট্রু ভ্যালু। এবার এই ট্রু ভ্যালুর সঙ্গে যদি আমার ইন্ডিভিজুয়াল যে পার্থক্য, এই দেখো এই যে মিন লেখা আছে এটা হচ্ছে ট্রু ভ্যালু, এই যে এ মিন লেখা, এই এ মিনটাই হচ্ছে ট্রু ভ্যালু টিভি। এবার এই ট্রু ভ্যালু বা গড়ের সঙ্গে প্রত্যেকটার পার্থক্য নাও তুমি, যেমন এখানকার ধরো গড় বেরোলো আমার 4.07, ধরো অ্যাভারেজ বলছি। এবার তুমি প্রত্যেকটার পার্থক্য নাও, দেখো প্রত্যেকটার এগুলো হচ্ছে পার্থক্য, ভালো করে যদি তুমি দেখো
তাহলে এই পার্থক্যটাকেই বলবো আমরা অ্যাবসোলুট এরর। তার মানে আমার 4.07 যদি অ্যাভারেজ বা ট্রু ভ্যালু হয়, তার থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পার্থক্য নাও, যেমন 4.05, 4.04, 4.06, তাহলে সেটাকে বলবো আমরা কি অ্যাবসোলুট এরর। তাই হয়েছে দেখো, আমি কি বললাম, A1, A2, A3, A4 এরকম করে যদি কতগুলো আমি ভ্যালু নিই, তাহলে তাদের অ্যাভারেজকে বলছি কি আমরা এ মিন, এটা হচ্ছে তাদের ট্রু ভ্যালু বা এ মিন। এবং এই এ মিনের সঙ্গে কি করছি আমি ইন্ডিভিজুয়াল, দেখো A1 ছিল ইন্ডিভিজুয়াল, তাহলে তার বিয়োগ দিলাম, তাহলে এই যে ডেল্টা A1 পেলাম, এটাকে কি বলবো আমরা অ্যাবসোলুট এরর। বলো কারোর ডাউট আছে অ্যাবসোলুট এরর নিয়ে? বলবে অ্যাবসোলুট এরর বোঝাতে পেরেছি, কোনো লজ্জার কারণ নেই, বলবে সমস্যা হলে পরে, কোনো ব্যাপার নেই। তাহলে এই হলো আমাদের অ্যাবসোলুট এরর, বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, এরপর পড়বো আমরা রিলেটিভ এরর। রিলেটিভ এরর কোনটা না, তো এটা হচ্ছে রেশিও, অনুপাত। কাদের অনুপাত না, তো এই যে তুমি অ্যাবসোলুট এরর পেলে, অ্যাবসোলুট এররের সঙ্গে তুমি ওই ট্রু ভ্যালু যেটা অ্যাভারেজ পেলে তার কি করো তুমি রেশিও নাও। তাহলে দেখো হিসাব মতো রিলেটিভ এরর হয়ে গেছে ডেল্টা এ মিন বাই এ মিন, মানে এই ডেল্টা এ গুলোর তুমি কি করবে অ্যাভারেজ নেবে। তাহলে ধরো প্রথম ক্ষেত্রে এটা ডেল্টা A1 পেলে, এটা ডেল্টা A2 পেলে, এটা ডেল্টা A3 পেলে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্থক্য পাবে, তো তাদের তুমি আবার গড় নাও। তুমি এরপর আমি একটা ম্যাথ করাবো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে সেই গড়টাকে বলবো কি আমরা, এই অনুপাতটাকে আমরা বলবো রিলেটিভ এরর। পার্সেন্টেজ এরর তার সঙ্গে 100% গুণ করতে হবে। আমি একটা সহজ এক্সাম্পল নিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। একটা সহজ এক্সাম্পল, কোয়েশ্চেনটা সবাই পড়বো, সবাই চটপট কোশ্চেনটা পড়ো, স্ক্রিনে দিয়ে দিয়েছি কোশ্চেন। দেখো প্রবলেমটা কি বলছে, উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন। পিরিয়ড অফ অসিলেশন মানেটা কি না, তো কোনো একটা জায়গায় তোমাকে এরকম করে পেন্ডুলাম ছেড়ে দিয়েছে, একটা পেন্ডুলাম দিয়েছি, পেন্ডুলাম এরকম করে কি হচ্ছে দুলছে। এই দোলার জন্য যে পর্যায়কাল আছে সেটা হচ্ছে কত, তার ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। পর্যায়কালের ভ্যালু কত কত দিয়েছে, প্রথমেরটা হচ্ছে 2.63, মানে এটা ধরতে পারো A1, 2.56 এটা হচ্ছে A2, 2.42 এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4 এবং এটা হচ্ছে A5। ঠিক মনে পড়ছে, একই রকম দিয়েছে দেখো। এবার বলেছে কি বার করতে, ক্যালকুলেট দ্য অ্যাবসোলুট এরর, রিলেটিভ এরর অর পার্সেন্টেজ এরর। তাহলে প্রথম কাজ কি বার করতে বলেছিলাম আমি, এগুলোর ধরুন ট্রু ভ্যালু নাকি ট্রু ভ্যালু বার করতে বলেছিলাম। তাহলে ট্রু ভ্যালু কি করে বার করব না, তো এগুলোর প্রথমে কি করতে বলেছিলাম, গড় করতে বলেছিলাম। ভালো করে দেখো, ট্রু ভ্যালু বার করতে গিয়ে বলেছিলাম প্রত্যেকটার গড় নাও নাকি, এই যে অ্যাভারেজ করতে বলেছিলাম। তাই দেখো এগুলোর অ্যাভারেজ করে দিলাম। তাই 2.63 প্লাস 2.56 প্লাস 2.42 প্লাস 2.71 প্লাস 2.80 এগুলোর অ্যাভারেজ করলাম, বেরোলো 2.62 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার কি ট্রু ভ্যালু, বা এটা হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যালু, বা এটাকে আমি কি লিখতে পারি এ মিন লিখতে পারি নাকি, যেটা আমরা আগের লিখলাম দেখো এ মিন, তাই না, এই যে এ মিনটা। এবার আমাকে বলেছে অ্যাবসোলুট এরর বার করো। তাহলে অ্যাবসোলুট এরর কি হবে না, তো অ্যাবসোলুট এরর প্রত্যেকটার বার করতে হবে তোমাকে, প্রত্যেকটার। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছিলাম যে তোমার ইন্ডিভিজুয়ালের সঙ্গে যেটা তোমার মিন বেরোলো তার বিয়োগ করো। তাহলে 2.63 সঙ্গে 2.62 বাদ দাও, কেন এটা তো তোমার কি 2.62 হচ্ছে ট্রু ভ্যালু, ট্রু ভ্যালুর সঙ্গে ইন্ডিভিজুয়ালগুলো বাদ দিতে হবে, A1, A2, A3 এরকম করে। তাহলে দেখো প্রত্যেকটা বাদ দিয়েছি। তাহলে এই পুরো পার্টটা আমি পেলাম। এটার তুমি অ্যাভারেজ নাও, তাহলেই তুমি পাবে কি অ্যাবসোলুট এরর। তো এটার হয়ে গেল তোমার অ্যাভারেজ, মানে এটা হয়ে গেল তোমার অ্যাবসোলুট এরর। তাহলে অ্যাবসোলুট এরর ক্যালকুলেশনটা দেখে নেবে ঠিকঠাক আছে কিনা, একটু দেখে নেবে ক্যালকুলেশনটা। তাহলে এই হলো তোমার অ্যাবসোলুট এরর। এবার কি বলেছে রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এরর কি করে বার করতে হবে না, তো রিলেটিভ এরর কি করে বার করব না, তো অ্যাবসোলুট এরর কত বেরোলো 0.11 বাই কত করব মিন ভ্যালু। মিন ভ্যালু কত বলেছে আমার 2.62 নাকি, তাহলে এটা 2.62 হবে, হ্যাঁ, আর এটা 0.11 হবে, এই জায়গাটা দেখে নেবে। তাহলে এটা হলো কি আমার রিলেটিভ এরর, আর লিখে দিলাম, হ্যাঁ এটা হচ্ছে রিলেটিভ এরর। এবার এই রিলেটিভ এররের সঙ্গে যদি আমি 100% গুণ করে দিই, তাহলে কি দেবে আমার পার্সেন্টেজ এরর। দেখো পার্সেন্টেজ এরর মানে কি, যেটা রিলেটিভ এরর ছিল তার সঙ্গে কি গুণ করতে হয়েছে আমাকে 100%। বলো বুঝতে পেরেছো কিনা, এবার প্রবলেমটা দিলাম, এবার দেখো বুঝতে পেরেছো কিনা, কার কোন জায়গায় সমস্যা এবার আমাকে বলো চটপট বলে বলো। স্যার আমরা 5 থেকে
দেখুন এখানে একটা গড় বের করলাম 2.62 হুম এভারেজ, হুম 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 তারপরে এখান দিয়ে এটা প্রত্যেকটাকে মাইনাস করে বের করলাম, আবার কি যেগুলো বের করলাম মাইনাস করে সেটারও এভারেজ করতে হ্যাঁ, হবে? তবে তো তুমি অ্যাভারেজ পাবে, নাহলে তো তুমি প্রত্যেকটার পেলে, তুমি প্রত্যেকটার অ্যাবসোলুট এরর পেলে, কিন্তু অ্যাবসোলুট এরর তো এরকম করে আলাদা আলাদা হবে না, তোমার তো একটা গড় অ্যাবসোলুট এরর বার করতেই হবে। এগুলোর প্রত্যেকটা এক একটা অ্যাবসোলুট এরর, কিন্তু প্রত্যেকটা তো আলাদা আলাদা, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, কিন্তু এগুলো যদি অ্যাভারেজ নাও তাহলে সেটাই হলো, তাই না? বুঝতে পেরেছি আমি? এবার এইটাকে যখন আমি কি দিয়ে ভাগ করব, আমার ট্রু ভ্যালু দিয়ে ভাগ করব, তখন সেটা পাবো আমি অ্যাবসোলুটের রিলেটিভ এরর। দেখো কোনো জায়গায় ডাউট হলে আমাকে বলো। অনুষ্কা নন্দী, বুঝতে পেরেছিস? স্যার বল। বলছি যদি এই এতগুলো দেওয়ার পর শুধু A1 এর অ্যাবসলিউট এরর বের করতে বলে হুম, তাহলে তাহলে শুধু শুধুমাত্র ওই ওইটা বাদ দেবে, হ্যাঁ ওই তাহলে হয়ে যাবে। বিয়োগটা করে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ তাহলেই হবে। আর তো অনুষ্কা নন্দী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। দেবব্রতা বুঝতে পেরেছিস? দেবব্রতা শুনতে পাচ্ছি না বাবু। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, শতরূপা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বলছি পার্সেন্টেজ এররটা কি দিয়ে লেখা আছে নিচে? পার্সেন্টেজ PA দিয়ে লিখবে বা PE দিয়ে লিখবে, এটার সঙ্গে 100% গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি আর করে দিইনি। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি সবার আইডিয়া হলো যে আমি কি করে পার্সেন্টেজ এরর বের করতে হয়। ঠিক আছে, এরপর আমরা কি করব, কয়েকটা এররের প্রসেস শিখব। ঠিক আছে, তাহলে কয়েকটা এরর প্রসেস শিখব। তোমাদের বইয়ে দেখবে ত্রুটি কি করে গণনা করা হয়, সেটা 1.7, যেটা আমি বই পড়াই 1.7-এ আছে, এবং সেখান থেকে দেখবে সঠিক মান যেটা হচ্ছে ট্রু ভ্যালু কি করে বার করে। ঠিক আছে, তারপর ত্রুটি কি করে বার করে, তারপর হচ্ছে রিলেটিভ এরর, সব দেখবে পরপর করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এগুলো সবই বুঝিয়ে দিলাম তোমাদের, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় ফার্দার ইউটিউবের ভিডিওতে আরেকবার দেখে নেবে, তাতেও যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি এক কাজ করবে, কমেন্ট করে দিও আমার ইউটিউবে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো, বা তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিও যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি নেক্সট দিন কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের এত রকমের সুবিধা দিচ্ছি বাবু, তোমরা আমাকে অবশ্যই করো। ঠিক আছে, ওকে, এবার আমরা কতগুলো প্রসেস শিখবো যার সাহায্যে আমরা বিভিন্ন রকমের ত্রুটি বের করব। ধরো যদি আমাকে ত্রুটি বের করতে দেয় দুটো রাশির, তাহলে দুটো রাশির যদি আমাকে ত্রুটি বের করতে দেয় এবং সেই রাশিটা কি হয়, দুটো যোগ হয়, তাহলে A একটা রাশি এবং B একটা রাশি, তাদের ত্রুটি বের করতে দিয়েছে। দেখো তাহলে আমাকে যদি বলে দুটোর মোট ত্রুটি কত, তাহলে এটা ত্রুটি আর B এর ত্রুটি যোগ করে দিলে আমি ত্রুটি পেয়ে যাব, তাই না? ত্রুটি এইভাবেই বার করব। এবার যদি আমাকে বলে পার্সেন্টাইল ত্রুটি কত বা পার্সেন্টেজ ত্রুটি কত, তাই না? যদি আমাকে বলে পার্সেন্টেজ ত্রুটি, তাহলে পার্সেন্টেজ ত্রুটি কি করে বার করব? তাহলে হিসাব যদি করি আমি এর পার্সেন্ট কত বার করব, তাহলে আমি ত্রুটিটা বের করে নেবো। তাহলে এর পার্সেন্টেজ কত বার করব, ওর পার্সেন্টেজ কত বার করব, তাহলে ত্রুটি বের করে নেবো। কারণ আমরা পার্সেন্টেজ ত্রুটি বার করার ফর্মুলা শিখে নিয়েছি এই প্রবলেমটা দেখে, আবার এই প্রবলেমটা দেখে, তাই না? তাহলে আমি পার্সেন্টেজ ত্রুটি বের করতে পারবো। এবার যদি দেয় এইরকম যে দুটো রাশি বিয়োগ আছে, ধরো এখানে দিয়েছি আমি দুটো রাশি z = a - b, তাহলে স্যার ত্রুটিটা কিভাবে লিখবো? তাহলে ত্রুটিটা কি স্যার ডেল্টা a - ডেল্টা b করে দেবো? না, তাও প্লাস। তোমার যোগ গুণ বিয়োগ ভাগ যাই থাকুক, ত্রুটি তোমার সবসময় যোগ হবে, ত্রুটি তোমার বিয়োগ হবে না। ধরো তোমাকে এরকম কিছু একটা দিল যে z = a/b, তাহলে মোট ত্রুটি কত? তাহলে তুমি কি এরকম লিখবে ডেল্টা z/z = কত হবে, ডেল্টা a/a মাইনাস ডেল্টা b/b? না, প্লাস। এবার বলবি স্যার ডেল্টা a/a কি করে এলো? দেখো ডেল্টা a/a কি করে এলো, এই যে ডেল্টা a/a, তাই না? অর্থাৎ একই জিনিস আমাদের। ঠিক আছে, আমরা যখন প্রবলেম করব তখন দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা হবে না। তার মানে আমি বুঝলাম যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক আমার ত্রুটিটা সেম আসবে। তাহলে একটা সহজ এক্সাম্পল আমি নিয়েছি, সেই এক্সাম্পলটা একটু দেখে নিই চটপট। ঠিক আছে, দেখো এক্সাম্পলটা কি বলেছে, কোশ্চেনটা সবাই পড়ে নেবো চটপট। ঠিক আছে, কি হয়েছে বলছে, তার রেজিস্ট্যান্সটা মানে কি, রোধ নাকি, তড়িতে আমরা পড়েছি রোধ। বলছে তার রেজিস্ট্যান্স বা রোধ কি করছে, R = V/I। আর হচ্ছে কিসের সঙ্গে সম্পর্কিত না, তো ভোল্ট এবং অ্যাম্পিয়ারের সঙ্গে সম্পর্কিত, R = VI এর দ্বারা, হোয়ার V ইজ 100 ± 5। তার মানে দেখ, যদি আমার 100 ভোল্ট ট্রু হয়
তাহলে 95 ভোল্ট আর 105 ভোল্ট এর মধ্যে সে রেঞ্জ আসছে, তাই না? 100 ভোল্ট যদি আমার ট্রু হয় তাহলে প্লাস মাইনাস 5 যেটা হচ্ছে এটাই তো আমার এরর নাকি? না হলে তো এটার সঙ্গে লিখতাম। প্লাস মাইনাস লিখছি কেন? এররের জন্য। আমরা কি বলি যে 50 টাকা হবে, প্লাস মাইনাস 10 টাকা ধরে রাখো। এই প্লাস মাইনাস 10 টাকা মানে কি? আমরা ঠিক জানি না যে এক্স্যাক্ট 50 কি না, আমরা বলতে চাইছি 60 হতে পারে, 40 হতে পারে, তাই না? তার মানে আমরা এখানে এক্স্যাক্টলি বলতে পারছি না ওইভাবে। তার মানে আমরা এখানে বলবো 100 প্লাস মাইনাস 5 মানেই এই প্লাস মাইনাস 5টাই হচ্ছে ত্রুটি। কততে? তোমার 100তেই ত্রুটি। তার মানে প্লাস 5 অথবা মাইনাস 5 ত্রুটি কতর ওপর হচ্ছে? 100-র ওপর ত্রুটি হচ্ছে, তাই না? 100 তো ট্রু ভ্যালু আমার। এবং প্রবাহ মাত্রা দিয়েছে 10 প্লাস মাইনাস 0.2 মানে কি? এই প্লাস মাইনাস 0.2 মানে এটাই হচ্ছে ত্রুটি। তার মানে তোমার অ্যাম্পিয়ারটা 10.2ও হতে পারে, 9.8ও হতে পারে। এটাই তো গল্প বলেছি আমাকে, তাই না? তার মানে হিসাব করে দেখো, তুমি যদি পার্সেন্টেজ ত্রুটি বার করতে চাও, ভি এর পার্সেন্টেজ ত্রুটি কত? 5% নাকি? কারণ 100তে 5 ত্রুটি হলে সেটাই তো পার্সেন্টেজ। আর অ্যাম্পিয়ারে দেখো 10-এ পার্সেন্টেজ ত্রুটি হচ্ছে 0.2, তাহলে 100তে কত হবে? 2% নাকি? বলতে হবে না তো নিশ্চয়ই আমাকে আর। তাহলে 10-এ যদি ত্রুটি হয় 0.2, তাহলে নিশ্চয়ই 100তে ত্রুটি কত হবে? 2%। তাহলে এবার আমাকে বলেছে মোট ত্রুটি বার করো। তাহলে ডেল্টা আর বাই আর, এটাই তো ইন্টু 100% নাকি? এটাই তো আমার মোট ত্রুটি পার্সেন্টাইল। এবার দেখো ভি এরও পার্সেন্টেজ ত্রুটি আমরা জানি কত? 5%। তার মানে আমি 5% লিখে দেবো। এবার কি আমি ভাগ 2% লিখবো? কখনোই নয়, আমরা কখনোই ভাগ 2% লিখবো না। কেন? কারণ আমি এক্ষুনি শেখালাম তোমার যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন, ত্রুটি সব সময় তোমার যোগ হবে। সেই জন্য আলটিমেটলি অ্যান্সার আসবে 7%। লজিকটা কার ডাউট আছে আমাকে বলবে। লজিকটাই কার ডাউট আছে আমাকে বলবে। লজিকটাই কার ডাউট আছে আমাকে বলবে। ডাউট নেই তাহলে চলো, তাহলে আমরা যদি দু একটা প্রবলেম দেখি, ঠিক আছে? আমরা এবার বোর্ডে আসবো, ঠিক আছে? চলো, তাহলে যেটা বললাম, যোগ বিয়োগ গুণ ভাগ হোয়াট এভার যাই থাকুক আমার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ আমার যোগ হবে, বিয়োগ হবে না বাবা, এটা মাথায় রাখবে, ঠিক আছে? ফর অ্যান এক্সাম্পল, পার্সেন্টেজ তো মানলাম। এবার যদি আমার ঘাত থাকে, ধরো আমি দিলাম এক্স সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার p বাই c টু দি পাওয়ার q, এর পার্সেন্টেজ ত্রুটি কত? আমি কোনো মান বললাম না, পার্সেন্টেজ ত্রুটির ফর্মুলা কত? ফর্মুলা ভালো করে দেখে নেবে। তাহলে পার্সেন্টেজ ত্রুটির ফর্মুলা ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু, এবার দেখো এর ত্রুটি কত হয়? ডেল্টা এ বাই এ, এটা তো ত্রুটি। এবার যেহেতু এন ঘাত আছে তাই এন ঘাতটা নিচে নেমে যাবে, প্লাস, অর্থাৎ এই এন ঘাতটা পুরোপুরি নিচে নেমে গেল। সিমিলার ওয়েতে এখানে কি আছে? পি, তাহলে পি ডেল্টা বি বাই বি। এবার নিচে সি আছে, তাহলে স্যার ভাগ লিখবো না, আবার যোগ। তাহলে স্যার সি তো নিচে আছে, কিউটা কি মাইনাস হবে? না, সব একই হবে, ডেল্টা সি বাই সি। এটা হচ্ছে ফর্মুলা। যখনই আমাকে যে পাওয়ারই দেখ না কেন, এই হচ্ছে আমার ফর্মুলা, সিম্পলি ফর্মুলা, যার দ্বারা আমি ত্রুটি বের করতে পারবো। তাহলে একটা খুব সহজ এক্সাম্পল আমরা নিই, খুব সহজ। ধরো আমার এখানে দিল এক্স ইকুয়াল টু এ পি টু দি পাওয়ার 5 b6, যেখানে বলল এর পার্সেন্টেজ এরর হচ্ছে 1%, বি এর এরর, সরি বি তো নয়, পি এর পার্সেন্টেজ এরর, পি এর পার্সেন্টেজ এরর হলো 2% এবং বি এর পার্সেন্টেজ এরর হলো 1%। তাহলে এক্স এর ত্রুটি কত? এই কোশ্চেনটা আমাকে দিল, এক্স এর ত্রুটি কত, তাই না? তাহলে আমরা তো এই ফর্মুলা জানি নাকি, তাহলে ফর্মুলা ওয়াইজ লিখে নেব। তাহলে ডেল্টা এক্স বাই এক্স, এটা তো পার্সেন্টেজ ত্রুটি, তুমি 100% লিখে দিলে পার্সেন্টেজ হবে, তাহলে আমি 100 লিখছি না। তাহলে ডেল্টা এ বাই এ, যেহেতু উপরে ঘাত 1 আছে তাহলে এখানে আর 1 লেখার দরকার নেই আমার, প্লাস নিশ্চয় পি এর মাথায় 5 আছে, তার মানে আমি লিখবো কি 5 ডেল্টা পি বাই পি, নিশ্চয় এটা বুঝতে পেরেছি আমরা। প্লাস কি লিখবো? 6 ডেল্টা বি বাই বি। বলো এত দূর পর্যন্ত কার ডাউট আছে? এত দূর পর্যন্ত কার ডাউট আছে বলো?
এত দূর পর্যন্ত কার ডাউট আছে বলো। নেক্সট, ইকুয়াল টু আমি কত লিখতে পারবো, ইকুয়াল টু আমি লিখতে পারবো ডেল্টা এ বাই এ। তাহলে এর পার্সেন্টেজ ত্রুটি তো এইটাই নাকি, এটাই তো এর পার্সেন্টেজ ত্রুটি। তাহলে কত বলেছে 1%, তার মানে আমি কি লিখবো 1 প্লাস ডেল্টা পি বাই পি কত বলেছে 2, তার মানে কত লিখবো 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 1 এবং পার্সেন্টেজ। কেন পার্সেন্টেজ তোমাকে বলেছে, তাহলে এটা হচ্ছে কত পার্সেন্টেজ ত্রুটি। তাহলে তুমি এখানে 100% লিখতেই পারো। সমান কত হবে, লেখার দরকার নেই, অসুবিধা নেই। তাহলে 10 আর 6 16 আর কত হচ্ছে 117, তাহলে টোটাল পার্সেন্টেজ এর কত হবে 17%। বলো কার বুঝতে অসুবিধা হলো এই জায়গাটা, বলবে আমাকে, চটপট বলে ফেলবে কার বুঝতে অসুবিধা হলো, চটপট বলে ফেলবে কার বুঝতে অসুবিধা হলো। ঠিক আছে, অসুবিধা হয়েছে কারোর? তাহলে এই রকম ভাবে আমরা কি করতে পারি, পার্সেন্টেজ ত্রুটি বের করে নিতে পারি, চটপট করে একদম এইরকম ভাবেই পার্সেন্টেজ ত্রুটি বের করতে পারি। চলো একটা সহজ কোশ্চেন দেখে নিই আমরা। দেখো মিটিয়ে দিচ্ছি, ডাউট নেই তো কারোর, বলবে কোনো কোশ্চেন হলে কিন্তু বলবে, নাহলে বাবা আমি বুঝতে পারবো না ভুল ত্রুটি কি তোমাদের হচ্ছে। এরর এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় বলো আমাকে, ঠিক আছে? যদি কোনো জায়গায় যে না স্যার এই জায়গাটা বুঝতে পারছি না বা কিছু, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তোমাদের রেজাল্ট কবে দেবে মাধ্যমিকের, কিছু বলেছে? মাধ্যমিক স্যার দুঃস্বপ্ন, রেজাল্ট দেবে স্যার সেটাই ইয়ে করে মাধ্যমিক স্যার দুঃস্বপ্ন, বাদ দিন, এখন 11টা পড়তে দিন ভালো করে নাকি। আচ্ছা, তাহলে একটা কি কোয়েশ্চেন দেখি আমি, আমাদের বইয়েরই কোয়েশ্চেন, 9 নম্বর কোয়েশ্চেন। বলেছে সরল দোলগতি সম্পন্ন কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য এল, টি আর জি এর মধ্যে ফর্মুলা। তাহলে বলেছে আমাদেরকে যে প্রবলেম বলেছে যে টি ইকুয়াল টু 2π√L/g, এটা হচ্ছে ফর্মুলা। এবং এখানে কি বলেছে আমার, যে এল এর ত্রুটি হচ্ছে 1% আর কি বলেছে টি পরিমাপে, অর্থাৎ টি পরিমাপের ত্রুটি হচ্ছে 2%। দোলকটি সাহায্যে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের ত্রুটি কত, বলেছে জি এর ত্রুটি কত, তাই না? আমাদের বইয়ের কোশ্চেন 9 নম্বর, প্রবলেম সেট 1 এর 9 নম্বর। সবার বই হয়েছে বাবু, সবার বই কেনা হয়েছে? একটু বইটা চটপট, বলো বলো। আমি একটা বই পেয়েছি, ওই বইটা ছায়ার বই। হ্যাঁ হ্যাঁ, ছায়ার বই কিনবে সবাই, বলে দিয়েছিলাম তো গ্রুপে। স্যার এটা পুরনো 2018। হ্যাঁ 18 হবে, অসুবিধা না, এখন চালাও না, কোনো ব্যাপার নাই, ঠিক আছে? স্যার পেজটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলো। পেজটা একটু বলবেন? 2018 তো জানি না আমি। প্রবলেম সেট 1 খোলো, ফার্স্ট চ্যাপ্টার যেটা মেজারমেন্ট পড়ছো তার প্রবলেম সেট 1 খোলো। আচ্ছা খোলো প্রবলেম সেট 1। বইয়ের পিকটা একটু পাঠাবেন স্যার। আচ্ছা, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, অসুবিধা নাই, চিন্তা করো না। প্রবলেম সেট 1 পাঠাও, খুললে প্রবলেম সেট 1। এবার সেই প্রবলেম সেট 1 এর 9 নম্বর কোশ্চেনটা একবার দেখো তো একই আছে কিনা। t ইকুয়াল টু 2π√L/g, ঠিক আছে। তাহলে এইটা আমাকে বলেছে জি এর ত্রুটি বার করতে, তাই না? দেখো 2π তো কনস্ট্যান্ট, এটার কোনো গল্পই নেই, তাহলে এটা আমি বাদই দিয়ে দেবো পুরোপুরি। তার মানে আমি এখন লিখতে পারি t² ইকুয়াল টু L/g, হ্যাঁ না না বলবে, t² ইকুয়াল টু L/g লিখতে পারি তো। আর জি সমান কত হবে তাহলে L/t²। এবার যদি আমাকে ডেল্টা জি/জি বার করতে দেয়, এটাই তো ত্রুটি, তার মানে কত লিখতে পারবো আমি, ডেল্টা L/L প্লাস 2 ইন্টু ডেল্টা t/t। বলবে কার বুঝতে অসুবিধা হয়েছে এই জায়গাটা, যার অসুবিধা সে কিন্তু বলবে বাবা, ঠিক আছে? আমার কাছে রেকর্ড থাকছে। আবার একটু বলবেন এই জায়গাটা, আর একবার একটু বলবেন? t ইকুয়াল টু 2π√L/g ছিল, এটা ফর্মুলা দিয়েছে তো, আমাকে বলেছে জি এর ত্রুটি বার করতে। তাহলে নিশ্চয়ই জিটাকে আমি বাঁ দিকে রাখবো, তবেই তো আমি ত্রুটি বের করতে পারবো, না তো বার করতে পারবো না। এবার আমি কি করলাম, 2π তো কনস্ট্যান্ট, তাহলে এটা তো ত্রুটি কিছু হবেই না, তাই আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আমি কি করলাম, t² ইকুয়াল টু L/g করতে পারবো তো, স্কোয়ার করে দিলে উভয় পক্ষে, তাহলে আমি কি লিখতে পারবো, জি সমান L/t²। এবার এর যদি পার্সেন্টেজ এরর লিখি তাহলে কিভাবে লিখবো, পার্সেন্টেজ এরর ডেল্টা জি/জি, এভাবেই তো লিখবো, এখনই তো আমি দেখালাম। এল এর পার্সেন্টেজ এরর কি করে লিখবো, ডেল্টা L/L। এবার যদি আমার কোনো কিছুর ওপর ঘাত থাকে, সেই ঘাতটা কি হয়, নিচের দিকে নেমে যায়, এক্ষুনি তো তাই বোঝালাম বাবা, তাই না? তাহলে এটা এইভাবে লিখতে পারি আমি, বোঝাতে পেরেছি? কার ডাউট ছিল? ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে এল এর ত্রুটি বলে দিয়েছে 1%, তার মানে তুমি কি লিখবে 1 প্লাস 2 গুণ টি এর ত্রুটি বলেছে 2%, তার মানে 2
তার মানে কত হয়ে গেল 5%। দেখো অ্যান্সার 5%ই থাকা উচিত। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি, ডাউট হলে পরে বলবে। ক্লিয়ার হয়েছে সবার? চলো যদি একটা ঠিক আছে, যদি একটা সহজ কোয়েশ্চেন আমরা নিই, তাই ত্রুটিগুলো আশা করি বোঝাতে পেরেছি। ত্রুটি যে আজকের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছোট হবে, খুব বড় নেব না, কারণ আমাদের মেজারমেন্ট কোয়েশ্চেনটা চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আজকে, ঠিক আছে? আমরা নতুন চ্যাপ্টার ধরবো না, একবারে নতুন চ্যাপ্টার ধরবো। আচ্ছা বলবে কারো কোনো সমস্যা হয়েছে এই জায়গাটায় ত্রুটিতে, যে ত্রুটি যে জায়গাটা করালাম? ঠিক আছে, না স্যার। ওকে। না স্যার। এবার যদি আমরা কয়েকটা ছোট ছোট এই মেজারমেন্ট চ্যাপ্টারে কোয়েশ্চেন আলোচনা করি, ঠিক আছে? কয়েকটা, যেহেতু আমাদের কাছে সময় আছে, আমরা কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করে নিতেই পারি। কি কি সেই কোয়েশ্চেনগুলো? ধরো প্রবলেম, আমাকে ধরো প্রবলেম দিল যে পি ইকুয়াল টু এ মাইনাস, এটা এ, হ্যাঁ কিউ লাগছে দেখতে, আমি এ লিখি, পি ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স সমীকরণে, কোয়েশ্চেন দিল সমীকরণে এ বাই বি এর মাত্রা কি হবে? এ বাই বি এর মাত্রা কি হবে? সবাই টুকবে, কি হবে? এখানে বলে দিয়েছে পি হলো চাপ, বলে দিয়েছে পি হচ্ছে চাপ, তাহলে চাপের মাত্রা নিশ্চয়ই সবাই জানো। আচ্ছা এক্স হচ্ছে দূরত্ব, এক্স হচ্ছে দূরত্ব, আর টি হচ্ছে সময়। তাহলে পি চাপ, এক্স দূরত্ব, টি সময় হলে আমার এখানে বের করে দাও, ঠিক আছে? তাহলে কি কি আমরা বার করতে পারবো? তাহলে প্রথমে আমাকে কাজ করতে হবে কি, এ অ্যান্ড বি এই দুটোর মাত্রা বার করতে হবে, তাই না? এই দুটোর মাত্রা বের করতে হবে, নাহলে তো আমি কিছুই করতে পারবো না। তবেই তো আমি এই জায়গাটায় আসবো, আমাকে আগে মাত্রা বের করতে হবে। তাহলে চলো চটপট চটপট সলিউশন দেখে নিই। সলিউশন, এবার দেখো মাত্রার থিওরি বা মাত্রার ফর্মুলা অনুযায়ী আমরা জানি সমজাতীয় রাশি বিয়োগ বা যোগ করা যায়। তাহলে সমজাতীয় রাশি বা বিয়োগ যদি করা যায়, তার মানে এ মাইনাস টি স্কোয়ার থেকে বুঝতে পারি, এ মাইনাস টি স্কোয়ার থেকে বুঝতে পারি এ অ্যান্ড টি এদের মাত্রা কি হবে? সমান নাকি? কেন? কারণ সমজাতীয় রাশি যোগ বিয়োগ করা যায়, গুণ তুমি যে কোনো রাশি করতে পারবে, কিন্তু যোগ বিয়োগ শুধুমাত্র সমজাতীয় রাশির করা যায়। তার মানে এর মাত্রা হবে কত? টি স্কোয়ার। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। এর মাত্রা হয়ে গেল টি স্কোয়ার। তার মানে হিসাব মতো এ মাইনাস টি স্কোয়ার যেটা আছে সেটা পুরোটার মাত্রা কত হবে? টি স্কোয়ারই, কারণ এর মাত্রাও টি স্কোয়ার, এরও মাত্রা টি স্কোয়ার, বলে টি স্কোয়ার কেটে দিয়ে জিরো করে দিলে তা তো হবে না বাবা, কারণ তুমি দুটো একই জাতীয় রাশি বিয়োগ করলে সেই রাশিটাই ফিরে পাও। বেগের সঙ্গে বেগ বাদ দিলে তুমি বেগই ফিরে পাবে, তাই না? যেমন 5 মিটার পার সেকেন্ডের সঙ্গে 2 মিটার পার সেকেন্ড বাদ দিলে কত পাবে? 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তুমি বেগ পাবে এটা। তাহলে হিসাব মতো এখন যদি আমি বসাই চাপের মাত্রা, তাহলে চাপের মাত্রা কত? ml - 1 t⁻², ঠিক তো? ইকুয়াল টু উপরে মাত্রা কত হবে? তাহলে উপরে মাত্রা হবে টি স্কোয়ার, আর নিচে কত হবে? bl, ঠিক বললাম? কেন? এক্স এর মাত্রা তো দূরত্বের মাত্রার সঙ্গে সমান, দূরত্বের মাত্রা এল। এই জায়গাটা কে বুঝতে পারোনি আমাকে বলবে। দেখো সবার মাত্রাগুলো বসালাম, তাই না? খুব সহজ, সবার মাত্রাগুলো বসালাম। এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা বি এর মাত্রাটা চটপট বের করে নিতে পারি, তাই না? আমরা বি এর মাত্রাটা বের করে নেব। তো কি হবে দেখো, তাহলে বি সমান আমরা কি লিখব? বি সমান হবে টি স্কোয়ার বাই এম এল টু দি পাওয়ার -1 t⁻²l। তো দেখো এল আর এল -1 কেটে যায়, তাহলে হয়ে যাচ্ছে m -1 t⁴। তাহলে a বাই বি সমান কত লিখবো? তাহলে টি স্কোয়ার বাই m টু দি পাওয়ার -1 t⁴। টি স্কোয়ার এটা স্কোয়ার দিয়ে কেটে যায়, তার মানে হয়ে যাচ্ছে m t⁻²। বোঝাতে পারলাম আমি মাত্রাটা কি করে বের করলাম a বাই বি এর? লজিকটা বোঝাতে পেরেছি কিনা বলবে আমাকে, ডাউট হলে বলবে, ডাউট হলে বলবে, ডাউট হলে বলবে। চলো পরের অঙ্কে আসি, আরেকটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে নিশ্চয়? তারপর নেক্সট, ওকে নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে, যে ধরো তোমাকে দিয়েছে এক্স ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এম t⁴n, এটা দিয়েছে তোমাকে, ঠিক আছে? এবং এখানে বলেছে এক্স হচ্ছে বস্তুর অবস্থান, মানে হচ্ছে দূরত্ব নাকি, টি হচ্ছে সময়,
আর এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে ত্বরণ। তাহলে এখন কি বলেছে আমাকে, এম এবং এন এর মাত্রা, আর কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক রাশি, কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক রাশি। তাহলে এখন কি বলেছে, এম এবং এন এর মান কত, এম এবং এন এর মান কত, তাই না? চটপট এবার বার করে নাও, তোমরা নিশ্চয়ই ফর্মুলা জানো তো বের করতে, কিভাবে বার করবো আমরা। না তো এক্স এর মাত্রা বসাবো কত, এল, কে এর মাত্রা তো নাই কারণ বলে দিয়েছে মাত্রাহীন ধ্রুবক রাশি, সলিউশন। আচ্ছা, এ হচ্ছে ত্বরণ, তার মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এম, আর টি মানে টাইম টু দি পাওয়ার এন, তার মানে হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার -2m প্লাস এন, এটাই হচ্ছে কত, এল। তাহলে এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার কত লিখতে পারি আমি, 0। তার মানে এম এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 1, এম এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, দেখো সিম্পল ওয়েতে 1। আর আমি কি লিখতে পারি, -2m প্লাস এন সমান 0, তার মানে এন সমান 2m, অতএব এন সমান কত, 2, এন সমান হচ্ছে 2। তাহলে এই হচ্ছে গল্প। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি, বলবে ক্লিয়ার করাতে পেরেছি, ডাউট সবাইকে বলবে। স্যার ওদিকে টি মাইনাস জিরোটা না দিলেও তো হয়, না লিখলেও তো হয়। তাহলে তুমি এটা তুলনা করবে কি করে, মনে মনে তুলনা করে নেবো। হ্যাঁ সে তুই মনে মনে তুলনা করতে পারিস, লিখে দেওয়াটা বেটার বাবা, ঠিক আছে? বুঝতে পেরেছি। কারো ডাউট হলে পরে বলবে, কারোর ডাউট হলে পরে বলবে। চলো পরের প্রবলেম দেখি। বুঝতে পেরেছি, খুব কঠিন লাগছে বাবা প্রবলেমগুলো, বলবে কারোর কি মনে হচ্ছে খুব কঠিন? না স্যার। না স্যার। চলো, ফিজিক্স কি এন্টারটেনমেন্ট লাগছে, কিছু মজা পাচ্ছিস ফিজিক্স পড়ে, যে না আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি বা কিছু লাগছে না? লাগছে না একদমই, মানে হচ্ছে বোরিং একটা সাবজেক্ট, বিরক্তকর। আমার সামনে হয়তো বলবি না, আমার সামনে হয়তো বলবি যে স্যার এ তো ভালোই লাগছে, হেভি হেভি, মনে মনে হয়তো বলছিস যে স্যার এটা আবার জিজ্ঞেস করতে, ফিজিক্স তো চিরকালেরই বোরিং, ঠিক আছে? আচ্ছা পরের প্রবলেম নেই, অনেকের বই নেই তাই প্রবলেমটা আমি লিখে দিচ্ছি। তোদের বইয়ের প্রবলেম সেট 1-এর আগে দেখবি আছে সংক্ষিপ্ত প্রশ্ন 2, সেখানকার 6 নম্বরের কোশ্চেন। কোশ্চেনটা লিখে দিচ্ছি, একটু সবাই দেখে নাও। সমুদ্রের নিচে একটি ক্ষুদ্র বিস্ফোরণের ফলে উৎপন্ন হওয়া একটি বায়ুর বুদবুদ দোলন গতি সম্পাদন করছে। বুদবুদটির দোলনের পর্যায়কাল কি বলেছে, টি সমানুপাতিক পি টু দি পাওয়ার এ, ডি টু দি পাওয়ার বি এবং ই টু দি পাওয়ার সি, যেখানে পি হচ্ছে চাপ, ডি হচ্ছে ঘনত্ব, আর ই হচ্ছে শক্তি। কিসের শক্তি? এই যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের জন্য শক্তি। এ বি অ্যান্ড সি এর মান কত, এটা তোমাকে জানতে চাইছি। কোশ্চেনটা সবাই চটপট পড়ে নেবে। সমুদ্রের নিচে একটা গল্প, কি হলো, ক্ষুদ্র বিস্ফোরণ হলো, ধূপ করে একটা বিস্ফোরণ হলো, এবং কি হলো, একটা বায়ুর বুদবুদ উৎপন্ন হয়েছে, তাই না? এবং সেটা কি করছে, দোলন গতিতে দুলছে, পেন্ডুলাম যেমন দোলে সেই রকম পেন্ডুলামের মতো দোলন গতিতে কি করছে, এটা দুলছে। বলছে দোলনের পর্যায়কাল কাকে বলে না, তো তুমি যদি এখানে একটা কি কনসিডার করো, একটা দোলন বা একটা সিম্পল পেন্ডুলাম কনসিডার করো। ধরো পেন্ডুলামটাকে তুমি এই এ পয়েন্টে নিয়ে এলে, ও পয়েন্ট বি পয়েন্ট, এখান থেকে নিয়ে এসে তুমি যদি ছেড়ে দাও, এ পয়েন্টে নিয়ে এসে পেন্ডুলামটাকে তুমি যদি ছেড়ে দাও, পেন্ডুলামটা কি হবে, এ থেকে ও হয়ে বিতে যাবে, বি থেকে ও হয়ে এতে আসবে। এই যে এ ও বি, বি ও এ ও বি, তারপর হচ্ছে বি ও এ, এই পথটা যাবে, এই একটা পথ যেতে যত সময় লাগবে তাকে বলা হয় তার পর্যায়কাল।
তাহলে এই পর্যায়কালের ফর্মুলা আমাকে দিয়েছে টি সমানুপাতিক পি টু দি পাওয়ার এ, ডি টু দি পাওয়ার বি এবং ই টু দি পাওয়ার সি। এবং আমাকে কি বলেছে, চটপট এ বি সি এর মান বের করো। চলো তাহলে আমরা তো জানি টি সমান কত, পি টু দি পাওয়ার এ, ডি টু দি পাওয়ার বি, ই টু দি পাওয়ার সি। কেন সমান লিখলাম, সমানুপাতিক থেকে সমান নিলাম এবং মাত্রা বসাবো, তাহলে কোনো মাত্রা আমার ধ্রুবকে কোনো কাজে লাগবে না। সো চটপট আমরা করতে পারি না। টি এর মাত্রা কি, পর্যায়কাল যেহেতু সময় নাকি, কতটা সময়, তাই পর্যায়কালের মাত্রা হচ্ছে টি। পি মানে চাপ, তাহলে চাপের মাত্রা বসাবো নিশ্চয়, তাই না, সবাই করতে থাকো। ডি মানে ঘনত্ব, তাহলে ঘনত্বের মাত্রা বসাবো নিশ্চয়। আর ই হচ্ছে এনার্জি, তাহলে এনার্জির মাত্রা বসাবো নিশ্চয়। চলো বড় হবে মনে হচ্ছে, একটু ক্যালকুলেশনটা দেখবে। তার মানে আমি এখানে কি লিখতে পারি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, সরি এটা 1 হবে, হ্যাঁ, টু দি পাওয়ার 1। আর এখানে লিখতে পারি দেখো এম টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, আচ্ছা এল টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস 3b প্লাস 2c, টি টু দি পাওয়ার মাইনাস 2a মাইনাস 2c। চলো তার মানে এখানে পেয়ে যাচ্ছি আমরা a প্লাস বি প্লাস সি সমান 0, আর পাচ্ছি মাইনাস এ মাইনাস 3b প্লাস 2c সমান 0, আর আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 2a মাইনাস 2c সমান 1। তার মানে এ মাইনাস এ মাইনাস সি সমান কত, হাফ নাকি, তাহলে মাইনাস এ মাইনাস সি সমান হাফ, এইগুলো পরপর সলিউশন করতে হবে, তাই না? ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি, এ 3b 2c, ঠিক আছে, তাহলে এটাকে যোগ করে দাও, তাহলে একটা ইকুয়েশন বেরিয়ে যাবে। তাহলে দেখো এ এ কেটে যায় নাকি, আচ্ছা এ এ রাখতে হবে আমাকে, বিটাকে বাদ দেবো, তাহলে এ আর সি তুলনা করব, তাই না? আচ্ছা দুটো ইকুয়েশন সলভ করো, তাহলে 3a 3b 3c নাকি, তার মানে এটাকে যোগ করো, তা যোগ করলে 3b 3b কেটে যায়, তা 3a মাইনাস এ 2a আর 3c 2c 5c, 2a প্লাস 5c সমান কত 0, আর আমরা কি পেলাম মাইনাস 2a মাইনাস 2c সমান কত 1, তাই না? দেখো এই ইকুয়েশনটা, তার মানে এখান থেকে দেখো এটা কেটে গেলে কত হয়, 3c সমান কত 1, তার মানে c হচ্ছে 1/3। এবার দেখো c যদি 1/3 হয় তাহলে মাইনাস এ মাইনাস 1/3 ইকুয়াল টু কত, হাফ, তাই না? তো মাইনাস এ সমান কত হবে, 1/2 প্লাস 1/3, তার মানে হচ্ছে 3 2 6 5, তার মানে এ সমান হচ্ছে মাইনাস 5/6। তাহলে এ সমান মাইনাস 5/6 পেলাম, সি সমান 1/3 পেলাম, তাহলে ডি বেঁচে থাকলো নাকি, কি আছে এ সি বি বেঁচে থাকলো বি, তাহলে এখানটাতে বসিয়ে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 নাকি, এ প্লাস বি প্লাস সি সমান 0, তার মানে এর মান হচ্ছে মাইনাস 5/6, সি এর মান হচ্ছে 1/3, তাহলে আমার বি বেরিয়ে যায়, তাহলে বি সমান কত হবে, বি হচ্ছে 5/6 মাইনাস 1/3, তার মানে হচ্ছে 6 3 6 5 মাইনাস 2, তার মানে হচ্ছে হাফ নাকি। দেখো তো একটু ক্যালকুলেশনগুলো চটপট, সবাই একটু চোখ বুলিয়ে নাও, অনেক সময় ভুল করে দিতে পারি বাবা, ঠিক আছে, একটু চটপট ক্যালকুলেশনটা দেখে নাও, এই ক্যালকুলেশনটুকু দেখো, কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি ভুল করে থাকি একটু চটপট বলে ফেলবে আমাকে, দেখে নাও। বোঝা গেছে সবার, বোঝাতে পেরেছি? আমাকে কোশ্চেনটা বলেছিল এ বি সি এর মান বের করতে, দেখো তাহলে এ কমা বি কমা সি সবগুলোর মান আমরা কি করলাম, চটপট বার করে ফেলেছি, তাই না? ক্লিয়ার করাতে পেরেছি আমি, বলবে দেবব্রতা বুঝতে পেরেছ, শতরূপা বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। দিয়াশা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, কিন্তু এই 3a প্লাস 3b প্লাস 3c ওটা তো স্যার ছিল না। আমি 3 গুণ করে দিলাম বাবা, যাতে এই 3b 3bটাকে কাটতে পারি। ও তাহলে স্যার আমাকে কি ওটা লিখে দিতে হবে যে উভয় হ্যাঁ দিকে হ্যাঁ 3 গুণ হ্যাঁ করে হ্যাঁ, পাই? ওটা তো করবি, কারণ এখানে 3 গুণ করলে তো আলটিমেটলি 0ই থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পরীক্ষায় লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওগুলো তো লিখে লিখে করতে হবে, আমি এখানে শর্টে করলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে এটা মিটিয়ে দিচ্ছি, চলো আরেকটা দেখি কি কোশ্চেন আছে। তাহলে দেখো পরিমাপ নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকা উচিত নয়, লাস্ট একটা অঙ্ক করায়, হ্যাঁ পরিমাপ নিয়ে মোটামুটি আমাদের আর কোনো সমস্যা থাকা উচিত নয়, অনেকেরই বইটই নেই, ঠিক আছে আমি মানছি, সেজন্য আমি খুব আস্তে আস্তেই চলছি, তোমাদের চটপট বইগুলো কিনে নাও, তাহলে আরও একটু দ্রুত গতিতে এগোবো, ঠিক আছে। আচ্ছা আর যেটা বলার কথা, আমি আজকে কিন্তু কোয়েশ্চেন সেটটা দিয়ে দেবো, ঠিক আছে, আমার বইয়ে যেটা আছে ছবি তুলে দিয়ে দিব, তোমরা চটপট সবাই ওখান থেকে সলিউশনগুলো করতে আরম্ভ করবে, ঠিক আছে। আচ্ছা তোমরা বই যাদের নাই, বইয়ের ছবি টবি পেয়েছো, তোমরা বইয়ে আছে ছবি টবি আছে না নাই বলবি, তাহলে আমি ছবি প্রোভাইড করে দেবো। যাদের বই নাই তারা কি বইয়ের ছবি জোগাড় করতে পেরেছিস, মানে পড়াগুলো
কারণ আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তো পড়তে হবে। ঠিক আছে, তা আমাকে বলতে তো হয় একবার গ্রুপে, একবার তো গ্রুপে বলতে হয় যে স্যার ছবি একটু দেন আমাদেরকে, তাহলে কেউ না কেউ একজন বন্ধু থাকবে তারা তুলে দেবে, নাহলে আমি তুলে দেবো অ্যাটলিস্ট। ঠিক আছে, আগের দিন স্যার যেগুলো পড়ালেন ওগুলো তো 9 এর বইতেই ছিল, 9 এর বই থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমি দিয়ে দেবো কয়েকটা, ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকে আমরা দেখি চটপট, চলো কি বলেছে লাস্ট কোশ্চেন? প্রবলেম, প্রবলেম বলেছে আমাদেরকে, কোথায় গেল? হ্যাঁ, সেট 1-এর 6 নম্বর কোশ্চেন। হ্যাঁ, সেট 1 এক্সারসাইজ সেট 1-এর 6 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, আমি লিখে দিচ্ছি কারণ অনেকের বই নাই। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কত? চাপ ও ঘনত্ব। আচ্ছা, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ গ্যাসের চাপ ও ঘনত্বের ওপর নির্ভরশীল। মানে বেগ কার কার উপর নির্ভরশীল? পি আর ভি এর উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদেরকে বলে দিয়েছে ভি পি ভির উপর, বেগ আর ঘনত্ব পি আর ডি এর উপর নির্ভরশীল। ঠিক আছে, মাত্রা বিশ্লেষণ করে সম্পর্ক নির্ণয় করো। চলো, খুব সহজ জিনিস দিয়ে দিয়েছে। মাত্রা বিশ্লেষণ করে, চটপট করতে আরম্ভ করো সবাই। মাত্রা বিশ্লেষণ করে সম্পর্ক নির্ণয় করো, সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমাদেরকে দেখো এখানে কি বলে দিয়েছে সলিউশন। বলেছে ধরে নাও ভি সমান কে পি টু দি পাওয়ার এক্স ডি টু দি পাওয়ার ওয়াই, যেখানে ভি হচ্ছে বেগ, পি হচ্ছে চাপ আর ডি হচ্ছে ঘনত্ব, নাকি? এটা আমাদেরকে বলে দিয়েছে, তাই না? আর কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক। এবার আমাকে বলেছে ভি পি ডি এর সম্পর্কটা তুমি চটপট নির্ণয় করো, তাই না? তো আমরা তো সবাই জানি, চলো চটপট করতে ফেলো, চটপট করবে সবাই, সবাই করবে। আমি করছি, সবাই করো। তাহলে ভি এর মাত্রা বসাই আমরা যদি, তাহলে ভি এর মাত্রা তো হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কে এর মাত্রা তো 1 বসাবো না। আচ্ছা, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে চাপের মাত্রা, আর ডি এর মাত্রা ঘনত্বর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার ওয়াই, তাই না? চটপট সবাই করে নেবে, সবাই করে নেবে, আমার আগে তোমাদের হবে, তাই না? তাহলে এম হচ্ছে কত? টু দি পাওয়ার এক্স। দেখো এম এর সঙ্গে এক্স একবার গুণ হলে এম টু দি পাওয়ার এক্স হয়, আবার এম ওয়াইও আছে, তাই না? তাহলে এম দুটো গুণ হলে এক্স প্লাস ওয়াই হয়ে যায়। এল টু দি পাওয়ার কত হবে? দেখো -x -3y, আর কি হবে? টি টু দি পাওয়ার -2x। তাহলে আমি লিখতে পারবো কত? এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1। তার মানে আমি এখানে কি করতে পারি? এক্স প্লাস ওয়াই সমান 0, -x -3y সমান 1, আর -2x সমান -1। ব্যাস, এটাই তো গল্প। তার মানে এখান থেকে আমি পাচ্ছি x সমান হাফ। দেখো মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে x সমান হচ্ছে হাফ। তাহলে যদি এখান থেকে দেখো x সমান যদি হাফ হয়, এখান থেকে দেখো x সমান হাফ হলে, এখানে লাগবে না, x সমান হাফ হলে y সমান কত? -হাফ, বেরিয়ে গেল। তার মানে আমি লিখতে পারি কি? ভি সমান কে পি টু দি পাওয়ার হাফ ডি টু দি পাওয়ার -হাফ। কারণ দেখো আমি তাই লিখেছিলাম, কে পি টু দি পাওয়ার এক্স ডি টু দি পাওয়ার ওয়াই। তার মানে আমি ভি সমান কি লিখতে পারি? কে রুট ওভার পি বাই ভি। কেন? আমি আগের দিনই বলে দিয়েছিলাম রুট ওভার এ ইন্টু √1 বাই রুট ওভার বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার -হাফ। তার মানে এটাই আমাকে জানতে, ওহো ডি হবে এটা, সরি এটা ডি হবে। বলো ডাউট আছে কিছু কারোর? বলবে, চটপট শুনে নেব। রাজদীপ, ডাউট আছে কিছু? রাজদীপ, কোনো ডাউট আছে? বলবে। ঠিক আছে, আচ্ছা পিয়াসি, ডাউট আছে বাবু? না স্যার। ঠিক আছে, অনুষ্কা দাস, নন্দী, দুজনের ডাউট? না স্যার। ঠিক আছে, তাহলে আমি আজকে কয়েকটা কোয়েশ্চেন আমি প্রোভাইড করে দিচ্ছি তোমাদের গ্রুপে, বা আমি এই চ্যাপ্টারটা সম্বন্ধে দিচ্ছি। ঠিক আছে, কিছু কিছু তথ্য যেগুলো আমাদের বইয়ে আছে, তোমাদের অনেকেরই বই নাই। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আমাদের আসে মাত্র 2টি নাম্বার, 11-এ মাত্র 2টি নাম্বার আসে, এবং সেই 2টি নাম্বারও আবার আসে এমসিকিউ। ঠিক আছে, শর্ট কোশ্চেন, মানে ছোট কোশ্চেন। তো এখান থেকে ব্রড কোশ্চেন আমরা একদমই করতে যাব না, বেশি ব্রড কোশ্চেন করবো না, সব এমসিকিউ। স্যার নিট বা জয়েন্টের জন্য, হ্যাঁ বাবা, নিট বা জয়েন্টে এখান থেকে কোশ্চেন থাকে, না থাকার এমন কিচ্ছু নেই, থাকতেই পারে। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের নিট বা জয়েন্টের জন্য জরুরি, কিন্তু এটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে,
সো আমরা সবাই নিট বা জয়েন্টের উদ্দেশ্যে এই চ্যাপ্টারটা পড়বো। যারা যারা জয়েন্ট বা নিট দেবো ভাবছো তারা কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করেই পড়বে। এখান থেকে কোনো ব্রড কোয়েশ্চেন আসবে না, শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন আসবে 2 মার্কসের, এবং সেটাও আমরা সহজেই পারবো। যা ক্লাস করালাম তাতে তোমাদের মেজারমেন্ট হিউজভাবে কভার করা হয়ে গেছে। কিছু কিছু পোর্শন আমরা বাদ রাখবো যেগুলো জয়েন্টের জন্য, সেগুলো তো জয়েন্টের ক্লাসে করাবো, এই ক্লাসে তো অত টানা যাবে না, ঠিক আছে। আর প্রবলেম প্রত্যেক চ্যাপ্টার থেকে আমরা করব অবশ্যই, ঠিক আছে, প্রবলেম সলিউশন করব। আচ্ছা, কি কি করতে হয় একটা চ্যাপ্টার থেকে? যখনই আমি কোনো একটা চ্যাপ্টার পড়াবো, তোমাদের যে বই তোমাদের ফলো করাচ্ছি আমি, সেই বইয়ের মধ্যে থেকে তোমরা কি করবে? 1 নাম্বার, পুরো থিওরিটা ভালো করে করবে, ডিটেল থিওরি স্টাডি করবে। অর্থাৎ যা যা থিওরি করাচ্ছি আমি প্লাস বুক সব থিওরি করবে, কারণ অনেক কিছু বইয়ের বাইরেও আমি করাবো, সেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, ক্লাসে নোট করতে হবে, ঠিক আছে। 2 নাম্বার, প্রত্যেক চ্যাপ্টারের পেছনে HOTS হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল বা হটস বলে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেট আছে। কোয়েশ্চেন অ্যান্সার সেট সবারই আছে দেখবে বইয়ে, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো সব মুখস্থ করতে হবে, ঠিক আছে। কোনো চ্যাপ্টারে 10টা থাকে, কোনোটাতে 30টা থাকে, কোনোটাতে 20টা থাকে, সেগুলো সব মুখস্থ করতে হবে, কিন্তু ভালো কোয়েশ্চেন। 3 নম্বর, প্রবলেম সেট 1 ফুল কমপ্লিট করতে হবে, ফুল কমপ্লিট করবে প্রবলেম সেট 1 প্রত্যেক চ্যাপ্টারের। আর আমি ক্লাসে অনেকগুলোই করাবো, দেখো তোমাদের আজ ক্লাস 2-1 দিনের ক্লাসে অনেকগুলো প্রবলেমই করলাম, কারণ এগুলো থেকে তো বেশি কোয়েশ্চেন আসে না, এবং ক্লাসে আমি কি করাবো? অনেকগুলো প্রবলেম করাবো, ঠিক আছে। 4 নম্বর, এই সেট 1 করার আগে সরি এটাকে 4 নম্বর করে দাও, ঠিক আছে, একটু ভুল হলো আমার অর্ডারটা, এটা 4 নম্বর। 3 নম্বর, এক্সাম্পল সবগুলো করতে হবে, যতগুলো এক্সাম আছে এক্সাম্পল সব করতে হবে। প্রত্যেক বইয়ে এক্সাম্পলে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে। তোমরা যখন চ্যাপ্টার 2 পড়বে বা আমি যখন চ্যাপ্টার 2 পড়াবো তখন দেখবে প্রচুর হিউজ আছে কোয়েশ্চেন। সো এক্সাম্পল পূর্ণ কমপ্লিট করবে এবং তারপর সেট 1 করাবে, এবং বাকি রেস্ট যারা পারবে তারা সেট 2 বা সেট 3-তে হাত দেবে, তারা সেট 2 বা সেট 3 করবে, কোনো সমস্যা নেই, তারা এবার করতে পারো। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে তোমরা স্টাডি করবে, প্রত্যেকটা চ্যাপ্টার একদিন পড়ানো হবে, একদিন পড়া ধরা হবে। এবার যেহেতু আমাদের এখন নতুন নতুন শুরু করছি, তাই আমি 2-1টা চ্যাপ্টার এগিয়ে যাচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে পড়াগুলোকে করা। এবং যখনই দেখবো আমরা 1-2টো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সেই চ্যাপ্টার অনুযায়ী বিভিন্ন সময় আমরা পরীক্ষা নেব, ঠিক আছে। এখন তো পরীক্ষার মতো আসেনি সিচুয়েশন, পরীক্ষার মতো এলে পরে আমি ঠিক নেবো, যখন আমার মনে হবে পরীক্ষা নেওয়ার আমি তোমাদের বলে দেবো। তবে এই প্রথম চ্যাপ্টার থেকে তো সেরকম ব্রড কোয়েশ্চেন থাকে না, তাই প্রথম চ্যাপ্টারটাকে আমরা অ্যাভয়েড করি, ঠিক আছে, প্রশ্নের জন্য। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা খুব বেশি পরিমাণে ধরবো, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা এইভাবেই পড়াশোনা করব, তোমাদেরকে আমি আজকে সেই তথ্যগুলো বা ডেটাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আজকে ক্লাসে আশা করি কারো কোনো সমস্যা নেই, বা কোনো একটা চ্যাপ্টার কীভাবে পড়বে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বলবে। বলো। যেগুলো বললাম তো আমার কাছে তো বই নেই, তাহলে ছবি তুলে পাঠাবেন তো? হ্যাঁ বাবা, আমি বললাম বলে তুমি আগে তো বলতে হয় আমাকে, ঠিক আছে, পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেবো, তাহলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে লিভ করো, চলো, গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থাকবে, সামনের দিন দেখা হবে সবার সাথে, লিভ করো।